আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটল টাটা ২১ রাতের আজকের আয়োজনে এবং আলোচনার পুরোটা সময় জুড়ে আমি ফেরদৌসী আহমেদ থাকছি এবং আরও যাদেরকে পেয়েছি আজকের আয়োজনে শুরুতেই আলাপ করিয়ে দিতে চাই। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন অধ্যাপক ফজলুল খালিম রানা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ আব্দুল খান্নান, অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত, তিনি কাজ করেছেন যুক্তরাজ্য, ওমান এবং জাতিসংঘেও কাজ করেছেন। এবং সর্বডানে আজ উপস্থিত হয়েছেন মাইনুল আলম, নির্বাহী সম্পাদক দৈনিক আমাদের সময়। আমি আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আলোচনায় নিঃসন্দেহে প্রবেশ করব, কিন্তু সম্মানিত দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আলোচনাটা হচ্ছে কী নিয়ে, অর্থাৎ আজকের নিটল টাটা ২১ রাতের টেবিলে যে আলোচনাটা হবে সেটার বিষয়বস্তুটা কী সেটাই একটু বলবো সংক্ষেপে। যে আপনারা নিঃসন্দেহে যারা সবসময় গণমাধ্যমে চোখ রাখেন তারা জানেন যে মাত্র কয়েকদিন আগেই যে ডোনাল্ড লু সফর করে গেলেন, তিনি বেশ কিছু এই বৈঠক করেছেন এই সফরে, বাংলাদেশ সফরে। এবং সেই জায়গায় আপনারা তো জানেন যে ধরনের বৈঠকগুলো হয়েছে, সেই তথ্যগুলো আপনাদের কাছে রয়েছে। কিন্তু তার পেছনেও নানান ধরনের ভাবনা চিন্তা কাজ করে যে ডোনাল্ড লু তিনি কি শুধু দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়ে এই সফর শেষ করে ঢাকা ত্যাগ করলেন কিনা, কিংবা ডোনাল্ড লু একটু পরিবর্তন হয়ে গিয়েছেন, একটু বদলে গিয়েছেন, বদলে যাওয়া ডোনাল্ড লুর এজেন্ডা কি, এইরকম নানাবিধ আলোচনা কিন্তু রয়ে গেছে এখনও বাংলাদেশে। অর্থাৎ উনি চলে গেছেন, আলোচনাটা রয়ে গেছে। এবং তার পাশাপাশি বাংলাদেশ কি ভাবছে, মার্কিন যুক্তরাষ্ট্র কি ভাবছে, সামনের দিনগুলোতে একসাথে কাজ করবার ক্ষেত্রে কি ভাবছে। এবং বলা হচ্ছে যে সম্পর্কের এক ধরনের উন্নয়ন ঘটানোর কথা, কিংবা আগে যে আস্থা ছিল না সেই আস্থার পুনর্গঠনের বার্তা তিনি দিয়ে গিয়েছেন। তাহলে আস্থার ঘাটতি কতটা তৈরি হয়েছিল সেই প্রশ্নটাও কিন্তু দাঁড়ায়। সার্বিক আলোচনাটাই আমরা করব এবং যারা নিঃসন্দেহে আলোচনাটা চমৎকারভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবেন তাদের কাছে আমি চলে যাই। শুরুতেই মাইনুল আলম, আপনাকে শুনতে চাই। তথ্য তো কিছু আমাদের সাধারণ দর্শকরাও জানেন, কিন্তু তথ্যের পেছনের আরও কী কী তথ্য রয়েছে সেটা শুরুতে জানতে চাই। আপনি একটি শব্দ একটু আগে উচ্চারণ করেছেন, ঘাটতি, আস্থার ঘাটতি। না, বলা হচ্ছে যে আস্থা পুনর্গঠনের বার্তা দিয়ে উনি ঢাকা ত্যাগ করলেন, তাহলে কি আস্থার ঘাটতি ছিল কিনা? কালকে যদি সরকারের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী, পরিবেশ মন্ত্রী, এর আগের দিন রাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং গতকাল পররাষ্ট্র সচিব, এই পর্যায়ে সরকারের সাথে যতগুলো আলোচনা হয়েছে, উনি মিডিয়ায় যে কথাগুলো বলেছেন তার প্রতিক্রিয়া হিসাবে এখানে অনেক কথা বলেছেন। যদি একটি শব্দ কিংবা একটি বাক্য আমি শুনতে চাই কিংবা আমি নিয়ে অনুধাবন করে পর্যালোচনা করতে চাই, সেই কথাটাই আপনি উঠেছেন যে বিশ্বাসের ঘাটতি। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে বিশ্বাসের যে ঘাটতি তা কমিয়ে, তা দূর করে এগিয়ে যেতে চায়। এবং আরেকটা কথা বলেছেন যে অতীত নয়, আমি বাংলা যদি বলি অতীত নয়, আমরা সামনের দিকে এগিয়ে, সামনের দিকে তাকিয়ে আমরা অগ্রসর হব। তাই দুটি দেশ যে সম্পর্ক সেই স্বাধীনতার পর থেকে চলে আসছে এ পর্যন্ত, যে নিরবচ্ছিন্ন, যে একান্তভাবে নিবিড়ভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের সময় চলে আসছে, যেটা বন্ধন ছিল আমি মনে করি 10 সালের পর থেকে যেটা অংশীদারিত্ব পর্যায়ে গেছে সেটা এই পর্যায়ে এসছে এবং সামনে যাবে। কিন্তু 22 এবং 23 সালে যখন আমাদের বাংলাদেশে একটা নির্বাচন সামনে ছিল, তখন যুক্তরাষ্ট্র কিছু বক্তব্য দিয়েছে, তাদের মতামত দিয়েছে এবং এটা মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশের উপর, বাংলাদেশের রাজনৈতিক সামাজিক কাঠামোর উপর। এবং কিছু ব্যবস্থা তারা নিয়েছে, কিছু সিদ্ধান্ত নিয়েছে। র্যাবের উপর নিষেধাজ্ঞা, নির্বাচন কেন্দ্রিক একটা ভিসা নীতি দিয়েছে এবং নির্বাচন কিভাবে হবে তাদের কিছু চাওয়া প্রত্যাশা বলেছে এবং এটা চাপিয়ে দেওয়ার কিংবা বাস্তবায়ন করার চেষ্টা করেছে। এটা হচ্ছে নির্বাচন পূর্ব, জানুয়ারি পূর্ব পরিস্থিতি। আর সেই পরিস্থিতি, সেই প্রেক্ষাপটে কি হয়েছে সেটা আমরা জানি, বিস্তারিত পরের পর্বে বলা যাবে। জানুয়ারির পর বাংলাদেশের 7ই জানুয়ারি একটি নির্বাচন হয়েছে, নির্বাচনের পর সরকার গঠিত হয়েছে, সংসদে এসছে। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সদ্য নির্বাচিত 4র্থ মেয়াদে, টানা 4 মেয়াদে নির্বাচিত প্রধানমন্ত্রীকে, শেখ হাসিনাকে যে চিঠি দিয়েছেন, ওইটা হচ্ছে সম্পর্কের ভিত্তি। এবং তার পরের পর্যায়ে এখন ডোনাল্ড লু এই মে মাসে আসলেন, 5 মাসের মাথায়,
এসে সেটাকে পর্যালোচনা করে এবং স্বীকার করেছেন অকপটে বিশ্বাসের ঘাটতি কমাতে চাই, অতীতে তাকাতে চাই না, সামনের দিকে এগোতে চাই, অংশীদারিত্ব, সহযোগিতা, বোঝাপড়া যে দ্বিপাক্ষিক ইস্যুগুলো আছে। দ্বিপাক্ষিক ইস্যুর মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষে কিছু ইস্যু আছে, কিছু এজেন্ডা আছে, বাংলাদেশের পক্ষে আছে। এগুলোর সমন্বয় ঘটিয়ে যে আলোচনাগুলো হবে এবং দ্বিপাক্ষিক কূটনীতি হবে। আপনি রাজনীতির কথা বলেছেন, একসময় রাজনীতি সম্পর্কিত রাজনীতি, নির্বাচন, রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের বক্তব্যে ছিল, আলোচনায় প্রাধান্য পেয়েছিল তাদের মতামতগুলোতে। ঢাকায় তাদের প্রতিনিধি রাষ্ট্রদূতের আলোচনা, ওয়াশিংটনের বিভিন্ন সময়ে তাদের কর্মকর্তাদের আলোচনায়। ডোনাল্ড লুর এই ভিজিট হাই প্রোফাইল ভিজিট বলা হয়, অথবা হাই প্রোফাইল না বলে বহুল আলোচিত এবং বহুল হাই টেম্পার্ড ভিজিট বলা যায়। কারণ ডোনাল্ড লু বাংলাদেশে পরিচিত, নির্বাচনের আগে বারবার এসছেন, বিভিন্ন সময় মতামত দিয়েছেন, রাজনৈতিক মতামত দিয়েছেন, সরকারের বাইরে বিভিন্ন পক্ষের সাথে কথা বলেছেন এবং তার রাজনৈতিক বক্তব্যগুলো তার কিংবা তার সরকারের এটা আমাদের নির্বাচনে প্রভাব ফেলবে কিংবা রাজনৈতিক পরিবেশকে অবশ্যই এটা প্রভাবিত করেছে কোনো না কোনোভাবে। কিন্তু নির্বাচনের পর এখন দ্বিপাক্ষিক রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, সরকারের সাথে সরকারের এবং দুই দেশের জনগণের মধ্যে এই যোগাযোগটা হবে। এখন সামনে অর্থনৈতিক ইস্যু আছে, বিনিয়োগ আছে, বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক আছে, জলবায়ু পরিবর্তন আছে, নিরাপত্তা সহযোগিতা আছে। যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে বাংলাদেশকে ঘিরে যে এই ভূ রাজনৈতিক এই অঞ্চলে তাদের যে কর্মকাণ্ড, তাদের যে পলিসি আছে, সেটার ক্ষেত্রে বাংলাদেশকে কিভাবে নেবে, বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ সেটাকে ওরা অনুধাবন করে এখন এসছে এই কাজগুলো এগিয়ে নিতে এবং বাংলাদেশকে একটা পার্টনার। এখানে বড় স্বার্থ ইন্দো প্যাসিফিক, আইপিএস, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি যুক্তরাষ্ট্র প্রণয়ন করেছে। বাংলাদেশকে তাদের দরকার সেই জায়গাটায় আপনি যেটা স্পষ্ট করলেন, সেখানে তারাও যদি সম্পর্কের কোনো ঘাটতি তৈরি হয়ে থাকে, আস্থার ঘাটতি তৈরি হয়ে থাকে, সেইটাকে একটু একটু করে বাড়ানো এবং জো বাইডেনের যে চিঠিটা পাঠানো, সেটা বলছেন আপনি ভিত্তি, সম্পর্কের ভিত্তি বলেছেন। আপনার কাছে আমি আবার আসবো, মোহাম্মদ আব্দুল হান্নান রয়েছেন, আপনার কাছে আসতে চাই। জো বাইডেনের চিঠিটা সম্পর্কের ভিত্তি, এটাও আমরা কতটা আসলে বলতে পারি? আর যদি সেটা বলি, সেখান থেকে ভিত্তি থেকে কি একটু গাঁথুনি আর একটু বাড়লো কিনা এটা জানতে চাই। কারণ হচ্ছে ওখানে বড় করে অনেক বিশ্লেষকরা, আপনাদের মতো যারা ভালো বিশ্লেষণে সক্ষম, তারাই বলেছেন যে অভিনন্দন শব্দটা কিন্তু ব্যবহার করা হয়নি, খুব সুকৌশলে বা খুব সতর্কতার সাথে কিছু কিছু ব্যাপার খুব ভাবা হয়েছে। সেই জায়গায় আসলে সম্পর্কের ভিত্তি ওই চিঠিটাকে কতটা বলা যায়? আর যদি গাঁথুনি বলি, সেটা কি একটু এগিয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি একটা ডোনাল্ড লুয়ের ভিজিটের সময়ে যে জিনিসটা উনি বারবার বলতে চেয়েছেন, যে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্কের একটা টেনশন ছিল। উনি বলেছেন ছিল, বলেননি আছে। তাহলে আমি নিশ্চিত যে সে অত্যন্ত অনেস্টলি উনি বলেছেন যে টেনশন ছিল। তো এই টেনশনের কে অতীত করে তারা এখন অগ্রসরমান একটা পর্যায়ে যেতে চায় এবং জো বাইডেনের চিঠিকে মাইনুল সাহেব একটা ভিত্তি বললেন নতুন সম্পর্কে। আপনি বলেছেন এখানে অভিনন্দনের বার্তা নাই, তো টেনশন ছিল সাথে অভিনন্দনের একটা সম্পর্ক তো আছেই। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট অত্যন্ত সুচিন্তিতভাবে, চমৎকারভাবে বাংলাদেশের সাথে আমেরিকার অর্থনৈতিক বিষয়ে অংশীদারিত্বের সম্পর্ককে একটা নতুন অধ্যায়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। ক্লিয়ার যে আমরা সরকারের সাথে একটা অংশীদারিত্বের, চলমান অংশীদারিত্বের ভিত্তিতে আমরা একটা নতুন পর্যায়ে উন্নীত করতে চাই, যা রিফ্লেকশন হবে ট্রেড, ইনভেস্টমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্দো প্যাসিফিক সিকিউরিটি। তাইলে আমরা কূটনীতিতে জানি আমাদের রাষ্ট্রপ্রধানও, সরকার প্রধানও যখন বিদেশে সফরে যায় একটা রাজনৈতিক বার্তা দেয়। এই রাজনৈতিক বার্তা সম্পর্ক পুনর্বিনির্মাণে অথবা গভীরতর করতে যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করে তাদেরকে দিয়ে পলিসি ফর্মুলেশন ইন্টারনালাইজ করে, আত্মীকরণ করে দুই দেশের সম্পর্কের একটা পর্যায় তৈরি করে। এটা একটা কাইন্ড অফ এ প্রসেস, একটা প্রক্রিয়া। আমি মনে করি যেটা মাইনুল সাহেব বললেন যে জো বাইডেনের চিঠি হচ্ছে ভিত্তি, ডেফিনেটলি নিশ্চিন্তভাবে ভিত্তি। কার সাথে সম্পর্কের ভিত্তি? এই সদ্য ইলেকশনে বিজয়ী দল সরকারের সাথে নতুন সম্পর্কের ভিত্তি। তাহলে এই সম্পর্কের ভিত্তি
প্রসারিত করা, গভীরতা করা, যে প্রক্রিয়া, কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে, এই প্রক্রিয়ার কলাকৌশল নিয়ে কিভাবে করা যায়, এটা নিয়েই দক্ষিণ এশিয়া বিষয়ক যে নীতি নির্ধারক, ডোনাল্ড লু ইজ এ পলিসি মেকার সাউথ এশিয়ান স্টেটগুলো নিয়ে। তাহলে সাউথ এশিয়াতে সে ভারত সফর করে আসছে, শ্রীলঙ্কা সফর করেছে এবং বাংলাদেশ এসছে। তাইলে তার সফরের এই আঞ্চলিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে নতুন পর্যায়ে বিনির্মাণিত হবে, কিভাবে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আগাবো, এটার প্রজেকশন দিতে শেষছে। এবং তার কথার মধ্যে কি ছিল, যে আমাদের টেনশন ছিল, এর বাইরে থেকে আমরা এখন হার্ড লাইন বাদ দিয়ে আপাতত রেখে আমরা এখন অন্য এরিয়াতে যেতে চাই। অন্য এরিয়াগুলো কি? ইনভেস্টমেন্ট, ট্রেড, ক্লাইমেট চেঞ্জ, আমাদের যে সমস্ত জায়গায় ইনভেস্টমেন্ট প্রমোশনের জন্য যে ফ্যাসিলিটেশন লাগবে, রিফর্ম লাগবে, সংস্কার লাগবে, আমাদের এই জায়গাগুলোতে সে আমাদেরকে সহযোগিতার জন্য কথা বলেছে। আমাদেরকে কি বলেছে, যে তোমাদের যদি এক্সট্রা এডিশনাল অতিরিক্ত ফাইন্যান্স দরকার, অর্থের দরকার হয়, আমরা ইউএসএর IFCর মাধ্যমে দিতে চাই। আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী খুব শীঘ্রই চায়না সফর করার কথা আমরা জানি। এখানে 5 থেকে 6 বিলিয়ন ডলার চায়না থেকে পাওয়ার একটা সম্ভাবনা আছে সহজ শর্তে। আমরা সেটা চেয়েছি। তা কাজেই এখন দেখেন আপনি যে আমেরিকা আমাদের কাছে একটা অল্টারনেট প্রস্তাব দিচ্ছে, যে আমরা তোমাদেরকে ডেভেলপমেন্ট ফাইন্যান্সের জন্য IFCর উইন্ডোটা খুলতে চাই। আমাদেরকে আরেকটা জিনিস কি বলেছে, আমরা র্যাবের বিষয়ে আমরা এটার পক্ষে আর আমরা এখন না, আমরা এখন জাস্টিস ডিপার্টমেন্টের কাছে কথা বলতে চাই। এটা একটা প্রক্রিয়া, জাস্টিস ডিপার্টমেন্ট আমরা ইনফ্লুয়েন্স করতে পারবো না, কিন্তু আমরা তাদের কাছে তুলে ধরবো। তারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কথা ইন্টারভিউতে বলেছে, অ্যামনেস্টি বলেছে যে আসলে এই যে গুপ্ত হত্যা বা যেটা র্যাবকে যেই কারণে মানে নিষেধাজ্ঞার মধ্যে আনা হলো, যে বিচার বহির্ভূত হত্যা, যে এটা অনেক কমেছে। আমেরিকার স্যাংশনের কারণে এটা কমে নাই, এখানে একটা বিভ্রান্তি আছে। গত কয়েক বছরের হিসাব করলে স্যাংশনের আগের বছর থেকেই কয়েক বছর থেকে স্ট্যাটিস্টিক্স যা বলে যে এই বিচার বহির্ভূত হত্যা কম ছিল। আমি ধরে নিলাম যে আমেরিকার কথাই ঠিক, যে বিচার বহির্ভূত হত্যা বেড়েছে বলে করেছে। তো এর আগে থেকেই তো এই সরকার বিচার বহির্ভূত হত্যা সংখ্যা কমে গেছে, র্যাব এটা অত্যন্ত সফলভাবে করেছে, কিন্তু তারা একটা স্যাংশন দিয়েছে। তারা বলছে এখন স্যাংশনের পক্ষে আমরা না। তারা বলছে আমরা যে জিএসপি প্রাধিকার, মানে বাণিজ্য সুবিধা, বাণিজ্যের যে অগ্রাধিকার ভিত্তিতে আমেরিকার মার্কেটে বাজারে বাংলাদেশের পণ্য ঢুকবে জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স স্কিমের মাধ্যমে, এটা আমরা বন্ধ করেছিলাম, এটা আমরা ওপেন করতে চাই। ইসি তাইলে আমাদের সবচেয়ে প্রাধিকারের বিষয় কি, যে আমরা র্যাবের স্যাংশন অবলম্বন চাই। আমাদের প্রাধিকার হচ্ছে আমরা আমাদের বাণিজ্য সহজীকরণ চাই, আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমেরিকার মার্কেটে যেতে চাই। আমেরিকা আমাদের সিঙ্গেল মোস্ট লার্জেস্ট ডেস্টিনেশন অফ আওয়ার গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল। তা কাজেই তারা আমাদেরকে আমাদের দেশের সবচেয়ে প্রাধিকারের বিষয়ে তারা বলছে আমরা তোমাদের পক্ষে থাকতে চাই। আরেকটা প্রাধিকার আমাদের রিসেন্টলি যেটা ডেভেলপ করছে ফাইন্যান্সিয়াল একটু ক্রাইসিস বা একটু অস্বস্তির কারণে, যে আমাদের একটা এডিশনাল 5 to 6 বিলিয়ন ডলার লাগবে আমাদের ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনকে আরও সলিডিফাই করার জন্য। এখানে তারা IFCর একটা উইন্ডোর কথা বলেছে। তারপরে আমাদের কি বলেছে, যে আমাদের যখন আমাদের ক্লাইমেট চেঞ্জ বিষয়ক মন্ত্রীর সাথে দেখা করে উনি কি বলেছেন, ক্লাইমেট চেঞ্জ বিষয়ে উনি সহযোগিতার কথা বলেছেন, এবং বলেছেন যে এখানে উনি ফ্রি ফ্লো অফ ডাটা, যেই ডাটাগুলো আমাদের ডিজাস্টার, আমাদের ক্লাইমেট চেঞ্জ বিষয়ক, আমাদের স্যাটেলাইট ডাটা, আমাদের যত কিছু খুব ক্রিটিক্যাল ইস্যুস যেগুলো আমাদের জাতির জন্য এখনই প্রয়োজন, আমাদের টেকনোলজি বিষয়ক, উনি আমাদেরকে একটা ফ্রি ডাটা ফ্লো দিতে চান। তা কাজেই দে আর ওপেনিং দেয়ার গুডউইল। তারা কি বলছে, আমরা মানবাধিকার, পলিটিক্স, স্পেস, উমক এগুলো নিয়ে যে হার্ড লাইনে আমাদের অবস্থান ছিল, আমরা হার্ড লাইনকে একটু ধরে রাখে আমরা এখন নতুন দিগন্ত উন্মোচিত করতে চাই। মানে আমেরিকার প্রেসিডেন্টের চিঠির প্রেক্ষিতে ডোনাল্ড লু পলিসি প্রেসক্রিপশন হিসাবে, ইনিশিয়েটিভ হিসেবে, উদ্যোগ হিসাবে বাংলাদেশের সরকারের কাছে তুলে ধরেছে তাদের সদিচ্ছার কথা, তাদের গুডউইলের কথা,
তাদের সাথে বাংলাদেশের পার্টনারশিপের দিগন্ত উন্মোচনের কথা। তা কাজেই আমি মনে করি এইসব প্রেক্ষিতে এখন বাংলাদেশকে ভাবতে হবে যে আমরা আমেরিকার সাথে কিভাবে আগাবো। কাজেই একটা চমৎকার বাতাবরণ সৃষ্টি হয়েছে কূটনৈতিক সহযোগিতার এই সফরের এবং সেখানে বাংলাদেশের ভাবনাটা যেমন চমৎকার হতে হবে, আপনিও চমৎকারভাবে বললেন, কারণ তথ্য আমরা অনেক পেয়েছি। 2-3 দিন আগেই উনি সফর করে চলে গিয়েছেন, কিন্তু তথ্য পেলেও বিশ্লেষণটা তো আমরা আসলে পর্যাপ্ত পাইনি। সেজন্যই আপনাদেরকে আজকে এখানে আমন্ত্রণ জানানো। অধ্যাপক ফজলুল হালিম রানা, আপনার কাছ থেকেও শুনতে চাই যে যেটা এতক্ষণ মোহাম্মদ আব্দুল হান্নান বললেন, এর আগে মাইনুল আলম বলেছেন, এই কারণেই কি বলা হচ্ছে কিনা, গণমাধ্যমে বলা হচ্ছে বা সাধারণ মানুষ বলছে যে ডোনাল্ড লু পাল্টে গিয়েছেন, এটাই সেই পাল্টানো এই ধরনের একটা উপমা তাকে জুড়ে দেওয়ার কারণ কিনা? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয়, দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু প্রি ইলেকশন এক্সারসাইজ এবং পোস্ট ইলেকশন এক্সারসাইজ একটা প্র্যাকটিস থাকে, বিশেষ করে এলডিসি কিংবা হচ্ছে গিয়ে ইভেন মিডল ইনকাম কান্ট্রি যে দেশগুলো রয়েছে তাতে তারা এই প্র্যাকটিসটা করে। তো আমরা এখানে যেটা দেখলাম, এই প্রি ইলেকশন এক্সারসাইজ হিসাবে কিন্তু তাদের কিছু অ্যাক্টিভিটি ছিল, যেটাকে আমরা বলছি যে ইলেকশনের আগে যে টেনশনটা বাইলেটারাল রিলেশনের তৈরি হয়েছিল, অর্থাৎ এক ধরনের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের টানাপোড়ান, এবং সেই টানাপোড়ানে আমরা দেখলাম যে তারা ইলেকশনের আগে যে কাজগুলো করেছে, যেটা র্যাবের স্যাংশনের কথা আমরা বললাম, আমরা শ্রম আইনে ডিক্রি জারি করার কথা মনে আছে আমাদের নিশ্চয়ই, তারপরে হচ্ছে গিয়ে ভিসা নীতি করা, অর্থাৎ ইলেকশন চলাকালীন সময়ে, এগুলো কিন্তু এক ধরনের টেনশন তৈরি করেছিল, এটা কিন্তু সত্য। এখন এই আলোচনাটাকে যদি আপনি 3 ভাগে ভাগ করেন, অর্থাৎ ইলেকশনের পূর্বে কি হয়েছে, এখন কি চলছে এবং ভবিষ্যৎ কি হবে, তো সেই জায়গায় দেখা যায় যে এই মুহূর্তে যেটা নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির শব্দচয়ন কী ছিল সেটা যতটা না ইম্পর্ট্যান্ট, তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনের পরে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, তিনি তো বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে অ্যাড্রেস করেছেন। তার মানে এটা কিন্তু ইনস্টিটিউশনালি জাস্টিফাই করা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র তার স্টেট ডিপার্টমেন্ট বলছে যে বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে জো বাইডেন তাদের প্রেসিডেন্ট চিঠি দিয়েছে, তার মানে আপনি কিন্তু ইনস্টিটিউশনালি আপনি রিকগনিশন করে নিলেন। এরপরেই কিন্তু আমরা দেখলাম যে অনেকগুলো দেশের রাষ্ট্রপ্রধানরা কিংবা সরকার প্রধানরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন। কাজেই আমার কাছে মনে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করেছে সেটা এক ধরনের কেয়ারফুলি কেয়ারলেস একটা অ্যাটিটিউড, এবং এটা অনেক সুন্দর ডিপ্লোম্যাটিক যে ল্যাঙ্গুয়েজ, সেই জায়গায় আমার কাছে এটা বরং আরও একটা নতুন ফেনোমেনন মনে হয়েছে যে এভাবেও আসলে একটা দেশকে বা একজন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো যায়। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে কি, এখন এই মুহূর্তে তাহলে কি বিরাজ করছে সম্পর্কের, এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ডোনাল্ড লুর যখনই সফর হয় তখন সেটা পৃথিবীর অন্য যে কোনো রাষ্ট্রে, অর্থাৎ সাউথ এশিয়া কিংবা আমাদের মধ্য এশিয়ার দেশগুলোতে, তখন তাকে নিয়ে যে কথাগুলো হয় এর একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এজন্য যে যখন ধরুন আপনার পাকিস্তানে, অর্থাৎ 2022 সালে সে যখন পাকিস্তানের রাষ্ট্রদূত, মার্কিন যুক্তরাষ্ট্রে যে পাকিস্তানের যে রাষ্ট্রদূত আসাদ মজিদ, তাকে ডেকে যখন বলেছিলেন যে ইমরান খান তার সরকারের যে এক ধরনের টানাপোড়ান চলছে এবং সরকার ভেঙে যেতে পারে, এবং বাস্তবে এই ঘটনাটা ঘটে, যখন ঘটে তখন কিন্তু সকলে ধারণা করে যে এর পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ডোনাল্ড লু আড়ালে আবডালে কলকাঠি নেড়েছেন, যদিও তারা কিন্তু বারবার বলেছেন যে এর সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তো এই ঘটনার ফলে এবং এর পরেই কিন্তু বাংলাদেশের নির্বাচনটা ছিল, অর্থাৎ 2024-এর যে নির্বাচন, যার ফলে সাধারণ জনগণের মধ্যে, পলিটিক্যাল অ্যানালিস্টদের মধ্যে, এক্সপার্টদের মধ্যে এক ধরনের আপনি বলতে পারেন যে আমরা যেটাকে বলি জেনোফেবিয়া কিংবা এক ধরনের ভীতি কাজ করা, যে আসলে তিনিও কি সেরকমটা কিছু করছেন বাংলাদেশে, বা সেরকম কোনো প্লট কি বাংলাদেশে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, সে কারণে ওনার এই সফরকে এত গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এবারে লক্ষ্য করেন আপনি, যখন আমাদের বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে রাজনৈতিক দলগুলো রয়েছে এবং আমরা তাকে রিসিভ করার জন্য কাকে পাঠিয়েছি, তারপরে হচ্ছে মানে এয়ারপোর্টে আমরা কাকে পাঠালাম, এবং ধরুন বাংলাদেশের অন্যতম বিরোধী রাজনৈতিক দল বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, এটাও কিন্তু এই সফরের একটা বিরাট অংশ জুড়ে আমি বলবো। অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ডোনাল্ড লুর যে এই সফর, তার প্রতিক্রিয়াটা কি, সেই প্রতিক্রিয়ায় কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বিএনপি এক ধরনের মানে দায়সারা যে স্টেটমেন্ট কিংবা হচ্ছে তাদের যে একটা ইলুশন ছিল
বা এক ধরনের মোহ, সেই মোহ কিন্তু ভেঙে গেছে। অর্থাৎ নির্বাচনের আগে কিন্তু এক ধরনের মোহ ছিল এবং আমরা দেখেছি বারবার কূটনৈতিক পাড়ায়, অর্থাৎ এই পিটার হাসকে তাদের অফিসে নিমন্ত্রণ করা, পিটার হাসের বাসায় তাদের বারবার যাওয়া এবং এক ধরনের দৌড়ঝাঁপ যেটাকে আমরা বলি, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। কিন্তু এখন যেটা আমরা দেখলাম যে তারা একদম হাল ছেড়ে দিয়েছেন, অর্থাৎ এখানে ডোনাল্ড লু আসলো কি গেল সে নিয়ে তাদের কোনো আগ্রহ নাই এবং তারা বলেই দিয়েছেন তাদের পার্টির জেনারেল সেক্রেটারি যে উনি ওনার সফর করছেন এবং সরকারের সাথে উনি তো ওনার দেশের সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবেন এবং এটাই ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচ, কাজেই এখানে বিএনপির কোনো আগ্রহ নেই। তো এবং আওয়ামী লীগের ধরুন রুলিং পার্টি তাদের যে বক্তব্য সেটাও কিন্তু কিছুটা আমার কাছে মনে হয়েছে দায় সারা, অর্থাৎ এবং প্রকারান্তরে বাংলাদেশের রাজনীতিতে আপনাকে আমি এখানে থামাচ্ছি কারণ আমাকে বিরতি নিতে হবে। প্রকারান্তরে বাংলাদেশের রাজনীতিতে আপনি যদি অ্যাট এ গ্লান্স দেখেন তাহলে মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার এতক্ষণ মাইনুল ভাই এবং হান্নান ভাই যেটা বললো যে ইনভেস্টমেন্ট বা আমাদের বাইলেটারাল রিলেশন সেগুলোর আবেদন রয়েছে, সরকারের তরফ থেকেও ইতিবাচক সাড়া রয়েছে, কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে যেটা দেখলাম এক ধরনের আগ্রহ কিন্তু আর নেই এবং ওই জায়গাটা একটা ভাটা পড়েছে। এটা আমি মনে করি একটি ইতিবাচক মাত্রা যোগ করেছে বাংলাদেশের রাজনীতিতে নতুনভাবে, কারণ এই যে পরনির্ভর হওয়া, অন্য রাষ্ট্রের মুখোমুখি হওয়া, ডোনাল্ড লু এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, এটা আপনাকে আমি একদম দুই এক কথায় শুনে শেষ করতে চাচ্ছি না, দেখি বিরতিটা নিয়ে এসে আরাম করে শুনতে চাই, কারণ এই আলোচনাটা আমাদের সাধারণ মানুষও শুনতে চায় যে ডোনাল্ড লু যখন বাংলাদেশ সফরে আসলেন সেই সময় আবার বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো ঠিক নির্বাচনের আগে কীরকম ছিল, নির্বাচনের পরবর্তী সময় কীরকম, এটা যেহেতু সাধারণ দর্শকদের একটা ডিমান্ড থাকে আমরা এই জায়গাটা শুনতে চাই। রয়েছেন আপনারা তিনজনই আমার সাথে। সম্মানিত দর্শক, নিটোল টাটা 21 রাতের এই যে আয়োজন সেখানে একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে, ফিরে আসবো অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকবেন। আবারও ফিরে এলাম নিটোল টাটা 21 রাতের আজকের আয়োজনে। আমরা আজকের আয়োজনের একদম শুরুতেই বলেছি যে ডোনাল্ড লু তো সফর শেষ করে চলে গেছেন, ঢাকা ছেড়ে গেছেন তিনি 2-3 দিন আগেই, কিন্তু আজকে আমরা যে আলোচনাটা নিয়ে বসেছি সেটা হচ্ছে তথ্য হয়তো আপনারা জানেন গণমাধ্যমের সুবাদে, কিন্তু বিশ্লেষণগুলো জানা অনেক জরুরি, কারণ তথ্য জানা আর তথ্য বিশ্লেষণ দুটার মধ্যে যোজন যোজন দূর থাকে এবং এইটা জানতে হবে অনেক বেশি বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামনের দিনগুলোতে দ্বিপাক্ষিক যে সম্পর্কের জায়গাটা এবং বাংলাদেশকেও যে ভাবনাগুলো ভাবতে হবে কতটা জোরালোভাবে বা কোথায় কোথায় গুরুত্ব দিয়ে ভাবতে হবে, সেই আয়োজনটা নিয়ে আমরা বসেছি। অধ্যাপক ফজলুল হালিম রানা, আপনার কাছে আসতে চাই। বলছিলাম যে ডোনাল্ড লুর সাথে বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো থাকে বা অভ্যন্তরীণ রাজনীতির একটা সম্পর্ক তো আমরা এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে ব্যাপক আলোচিত ছিল। সেই জায়গাটা আপনি একটু বিরতির আগে বলছিলেন যে কোনো তেমন একটা আগ্রহ নেই, আগ্রহ হারিয়েছে, সেখানে তাহলে কি সমস্ত দল একই সাথে থাকতে পারবে, এই একটা বিষয়কে একত্রতা প্রকাশ করে এগোতে পারবে? আমার কাছে যেটা মনে হয় যে দেখুন, আমি যেটা বলছিলাম যে এটা একটা ইতিবাচক মাত্রা এ কারণে যে ধরুন এই যে পরনির্ভরতা, অর্থাৎ বাংলাদেশের মতো রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের রাজনৈতিক দলগুলো এক সময় এক ধরনের একটা ইনস্টিটিউশনাল সেটেলমেন্ট ছিল এরকমের যে আসলে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর ক্ষমতায় আসতে হলে কোনো না কোনো যে পরাশক্তি রয়েছে তাদের উপরে ভর করে আসতে হয়। কিন্তু এবারে আমরা যেটা দেখলাম যে এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য একটি নতুন মেরুকরণ, কারণ হচ্ছে সরকারি দলও কিন্তু আজকে যাকে নিয়ে আমরা আলোচনা করছি সেই ডোনাল্ড লু কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের যে তাদের যে স্টেট ডিপার্টমেন্টের প্রতিদিন ব্রিফিং এবং সেটার কাউন্টার যে ব্রিফিং সরকারের তরফ থেকে, তারাও কিন্তু খুব একটা মনে হচ্ছিল যে গুরুত্ব দিচ্ছিলেন না এবং তারা সেটা যে দেননি তার প্রমাণ হচ্ছে তারা কিন্তু তাদের সকল রকমের যে প্রেসক্রাইবড যে পরামর্শগুলো ছিল সেগুলো কিন্তু তারা উপেক্ষা করে নির্বাচন অনুষ্ঠিত করেছেন এবং নির্বাচন যথাসময়ে হয়েছে, সরকার গঠন হয়েছে, তার মানে সরকার তার নীতিতে অবিচল ছিল। ঠিক তেমনি বিএনপি যেটা করেছিল অন্যতম রাজনৈতিক দল, যে তাদের যে আশা ছিল, যেটা আমি বলছিলাম যে মোহভঙ্গ এক ধরনের কিংবা ইলিউশন ছিল, যে হয়তো মানে এর কারণ ছিল যে বিভিন্ন রকমের আমরা নির্বাচনের আগে তাদেরকে দেখলাম যে দৌড়ঝাঁপ করতে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বসতে কিংবা হচ্ছে গিয়ে তাকে ডেকে এনে তাদের অফিসে কথা বলা, এরকমের অনেকগুলো বিষয় ছিল এবং তখন একটা জিনিস বোঝা যায় যে এখানে একটা ইন্টেনশন ছিল মানে বোথ পার্টি, অর্থাৎ এখানে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছি এবং বিএনপির কথা বলছি, কিন্তু পরবর্তীতে নির্বাচন যখন হয়ে গেল তখন হয়তো বিএনপিও আসলে রিয়ালাইজ করলো যে না,
আমার মনে হয় যে এভাবে একটি রাজনৈতিক দলকে কোনো বিদেশি পরাশক্তি ক্ষমতায় বসিয়ে দিতে পারে না। এটা এই ধরনের, এবং তাদের আজকের যে এগুলো বলছি আমি এজন্য যে এখনকার যে অনুষঙ্গ যেগুলো পাচ্ছি পত্রপত্রিকায়, তারা যে স্টেটমেন্টগুলো দিলেন ডোনাল্ডুর সফরকে কেন্দ্র করে, কিংবা আমরা পোস্ট ভিজিট যে স্টেটমেন্টগুলো দেখলাম, তাতে আমার কাছে এটাই মনে হয়েছে যে তারা এখন বুঝতে পেরেছেন যে আসলে এভাবে করে বা একটা রাষ্ট্রের উপরে নির্ভর করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসা যায় না, এবং মূলত রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে সেটা বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে মূলত নির্ভর করতে হয় জনগণের উপরে। এবং এই লেসনটা আমার মনে হয় যে তারা নিয়েছেন। তবে আমি জানি না এটা কতদিন কন্টিনিউ করবে, কারণ মোস্ট আনপ্রেডিক্টেবল পলিটিক্যাল পার্টি বেশি কাজ করে না, এটা তো অনেক বেশি স্পষ্ট হয়েছে। কিন্তু আরেকটি কথা আপনি যেটা বলেছেন যে পৃথিবীর কোনো পরাশক্তি এভাবে পারে না, সেই জায়গাটায় আসলে অনেকের কিন্তু একটু আলাদা ভাবনাও রয়েছে। যেমন এটাও বলা হয় যে হ্যাঁ, এবার মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি কাজ না করলে আমাদের পার্শ্ববর্তী ভারত, যে কিনা আস্তে আস্তে পরাশক্তি হয়ে উঠছে বা উঠেছে, তার একটা প্রভাব কাজ করেছে। কিন্তু সেই আলোচনায় আমরা আজকে যেতে চাই না মাইনুল আলম, বরং এই আলোচনাটা একটু শুনতে চাই যেখানে বাংলাদেশের রিজার্ভে আমরা ডলারের একক আধিপত্য, সেখান থেকে কিছুটা বের হয়ে আসবার ভাবনাটা এখন ভাবাচ্ছে। অনেকেই ভাবছেন যারা অর্থনীতিবিদ রয়েছে যে একক আধিপত্য দেওয়া ঠিক হবে না, ডলারকে ইউয়ানের ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং আমরা চীনের কাছে সেই ধরনের 36 কোটি এরকম আমরা চেয়েও বসেছি। কতটা দেয়া হবে, কতটা স্বল্প সুদে দেয়া হবে, সেটাও ভিন্ন আলোচনা। কিন্তু সেই মুহূর্তে যখন একদম মার্কিন যুক্তরাষ্ট্র আবার এরকম আইএফসির একটা প্রপোজাল দেয়, যেটা মোহাম্মদ আব্দুল হান্নান বললেন, তখন বাংলাদেশের ভাবনাটা কি হওয়া উচিত? আমাদের যে রিজার্ভের যে সংকট বলবো না, টানাপোড়েন, কারণ আমরা যে রিজার্ভ তৈরি করেছি, রিজার্ভের যে পরিস্থিতি, সেটা একটু কমফোর্টেবল রাখতে আইএফসির সহায়তা, এক্ষেত্রে তারা সহায়তা দিতে চায়। আর চীনের সাথে আরএমবি, চীনা মুদ্রায় যে দ্বিপাক্ষিক লেনদেন, বাণিজ্য কিংবা বিল পরিশোধ, আমদানি ব্যয় পরিশোধ বলেন, সেটা একটা দ্বিপাক্ষিক আয়োজন, এবং সেটা আমদানির বিপরীতে হয়, হ্যাঁ, পণ্য আমদানির বিপরীতে। এবং বাংলাদেশ যখন চীনের সাথে এই কাজগুলো করছে, মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন রাষ্ট্রীয় সফর যে হবে প্রস্তাবিত, চীনে হবে 2-1 মাসের মধ্যে, এটা ওরা নজরে রাখছে, ভারতও নজরে রাখছে। কারণ বাংলাদেশ কি বাণিজ্যিকভাবে কিংবা এই ধরনের অর্থনৈতিক ইস্যুতে চীনের প্রতি বেশি ঝুঁকে পড়ছে, এটা তাদের উদ্বেগের কারণ। কিন্তু বাংলাদেশ কারো কথায় ঝুঁকবে না, বাংলাদেশ কারো কথায় সেটা সহযোগিতা আলোচনা সীমিত রাখবে না। বাংলাদেশ তার প্রয়োজন অনুযায়ী প্রোঅ্যাক্টিভ ডিপ্লোমেসি, এবং এটা ভারসাম্য করে যাবে, চীনের সাথে করবে, যুক্তরাষ্ট্রের সাথে আছে, আরও আইএফসির সহযোগিতা নেবে, ভারতের সাথে আছে, এটা এলওসি আছে, লাইন অফ ক্রেডিট চলবে। সুতরাং এটা কোনো দরজা, কোনো দিক বন্ধ রেখে বাংলাদেশ চলবে না। বাংলাদেশের গত কয়েক বছরের যে কূটনৈতিক যে পদ্ধতি, কূটনৈতিক নীতি এবং যে কৌশলগুলো আমরা দেখেছি, সেটা আমি এভাবেই দেখতে চাই। সদ্য রাষ্ট্রদূত হান্নান আরও ভালো বলতে পারবেন, কিন্তু চীন, ভারত, যুক্তরাষ্ট্র, এগুলো যখন আমরা ডিল করব, আমরা ডিল করছি, আমরা আমাদের মতো করে করছি, আমাদের সময় এবং প্রয়োজন বুঝে ভারসাম্যের একটা কূটনীতি, রাজনীতি চালিয়ে যাচ্ছি। আপনি বলেছেন যে বাংলাদেশে অর্থনৈতিক সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের, দেখুন বাংলাদেশের যে ইতিপূর্বে যে আলোচনাগুলো হয়েছে খুবই যথার্থ। আমি একটু সংযোগ যদি করতে চাই যে ডিপ্লোমেসি এখন কি হয়েছে, ডিপ্লোমেসি হয়েছে এটা পলিটিক্যাল ডিপ্লোমেসি যুক্তরাষ্ট্রের সাথে, কিংবা এখন ইকোনমিক ডিপ্লোমেসি, এখন ট্রেড ডিপ্লোমেসি হবে। আমরা যুক্তরাষ্ট্রের আগ্রহের জায়গাগুলো যদি আমরা খতিয়ে দেখি, এভিয়েশন সেক্টরে আমরা বোয়িং নিচ্ছি, আরও নেয়ার সম্ভাবনা আছে। যুক্তরাষ্ট্র চায় আমরা এভিয়েশনে আমরা আরও ভালো করি। আমাদের সাথে ডিফেন্স সেক্টরে যুক্তরাষ্ট্রের একটা ভালো সম্পর্ক আছে, এবং এখন ডিফেন্স রিলেশন, এখন ডিফেন্স ট্রেড আমরা করছি। আমরা আমাদের নৌবাহিনী, সামরিক সেনাবাহিনী, বিমান বাহিনীর জন্য আমরা যুক্তরাষ্ট্রের হার্ডওয়্যারগুলো আমরা নিচ্ছি, ডিফেন্স হার্ডওয়্যার নিচ্ছি। যুক্তরাষ্ট্র আমাদের কোস্টগার্ডকে সহযোগিতা দিয়েছে, এবং মাঝারো সাইজের জাহাজ দিয়েছে, এবং আরও সক্ষমতা বাড়ানোর জন্য আমাদের ডিফেন্স পার্সোনেলদের সক্ষমতা, ট্রেনিং, প্রশিক্ষণ এগুলো করছি। সুতরাং এখন ডিফেন্স ট্রেড চলছে। আমাদের দিক থেকে আমরা রোহিঙ্গা মোস্ট ইম্পর্টেন্টলি প্রতি আলোচনায় যেটা গুরুত্ব পায়, এবং এটা আমি মনে করি আরও পাওয়া উচিত। আমরা 7 বছর ধরে 2017 থেকে এ পর্যন্ত যে রোহিঙ্গাদের ভরণ পোষণ এবং যে দায়িত্ব দিয়েছি, মানবিক দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্র এটাকে বরাবরই পোষণ করে, এবং এককভাবে যুক্তরাষ্ট্রের এই রোহিঙ্গা সহায়তা
সবচেয়ে বেশি। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, এই এককভাবে সেই শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্র যেভাবে কাজ করছে, প্রত্যাবাসনের জন্য যুক্তরাষ্ট্র কিভাবে কাজ করছে? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্র প্রত্যাবাসনের জন্য কি করতে পারে, এখানে একটা ব্যাপার আছে। রোহিঙ্গারা যখন ফিরে যাওয়ার প্রশ্ন আসে, এই কাজগুলো যখন হবে, যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততার চেয়ে চীনের সম্পৃক্ততা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর চীনের সাথে আলোচনা, চীন সফরের সময় এটা দিক পাবে। কিন্তু যদিও চীনের মধ্যস্থতা, ত্রিপক্ষীয় যে উদ্যোগ, সেটা আবার ভিন্ন আলোচনা, আমি একটু সংক্ষেপে বলি, সেটা খুব বাস্তবায়ন হয়নি রোহিঙ্গা ইস্যুতে। কিন্তু যুক্তরাষ্ট্র যেটা এই জান্তা, মিয়ানমারের জান্তাদেরকে যেভাবে ব্যবস্থা নিচ্ছে এবং জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের প্রতিটি আলোচনা, প্রতিটি সমর্থনে আমাদের পাশে দাঁড়িয়েছে এবং একটা বড় রাজনৈতিক ভূমিকা নিয়েছে। এটা ভিন্ন বৈশ্বিক কারণ আছে এখানে যুক্তরাষ্ট্রের বিপরীতে চীন এবং রাশিয়ার বিরোধী অবস্থান আছে সরাসরি, সেটা আবার ভিন্ন ফ্যাক্টর। কিন্তু আমাদের পক্ষে তো কাজ করেছে এবং একক রাষ্ট্র হিসাবে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই ক্ষেত্রে সবাই দ্বিচারিতা খুঁজে পায়, আর নিঃসন্দেহে সেই খুঁজে কেন পায় সেটাও আপনারাই বলতে পারবেন, যে একদিকে সাহায্য করছে আর একদিকে আবার তোমরা ফিরে যেও না, সেই ব্যাপারেও কাজ করছে। মানে এই দ্বিচারিতা, এটা এভাবে করে কনক্লুশন টানা হয়তো এক বাক্যে যায় না, কিন্তু তাদের যে পলিসি, এই পলিসির, যেমন তারা যে বার্মা অ্যাক্ট করেছে, এটা কি আমাদের পুরোপুরি স্বার্থ সংরক্ষণ করে না। এটা তাদের দৃষ্টিকোণ থেকে তারা এই কাজগুলো করছে। এখন শোনা যাচ্ছে একটা রোহিঙ্গা অ্যাক্টের খসড়া পর্যায়ে আছে, কিংবা এটা ভবিষ্যতে কোন দিকে যায় এটা দেখা যাবে। তো এখন তাদের যে কাজটা আমাদের সাথে এই সম্পর্কগুলো এগিয়ে নিয়ে যাওয়া, এবং এই যে টানাপোড়েন ঘটেছে, এখানে আমাদের র্যাবের স্যাংশন আমাদের ইস্যু, আমাদের ভিসা নীতি ইস্যু, বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দেওয়া আমাদের বড় ইস্যু, এবং বাণিজ্য কোটা সুবিধা, এবং আমাদের জিএসপি সহ আমাদের পণ্যের একটা নিরবিচ্ছিন্ন রপ্তানি ব্যবস্থাটা আমাদের সবচেয়ে বড় ইস্যু। তো এগুলো যখন আমরা আলোচনা করব, এগুলো যখন চাপ দেব, আদায়ের চেষ্টা করব, তারাও তাদের কিছু কথা বলবে। একদম তাই, কারণ ওই যে চাপ দেওয়ার কথাটা বললেন, দৃঢ়তা প্রদর্শন করতে পারলেই হয়তো আমরা অনেক কিছু আদায় করতে পারবো। এই জায়গাটাই মোহাম্মদ আমি একটু এই পর্যায়ে আপনি শেষ করতে চাই। সুতরাং বাইডেনের জানুয়ারির 7-এর পর, নির্বাচনের পর বাইডেনের চিঠি, ডোনাল্ডুর এই সফর, এবং পরবর্তীতে আমার ধারণা খুব অল্প সময়ের মধ্যেই হয়তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক, কিংবা এটা এভাবে রোল করবে। ওদের নির্বাচনী বছর, এটা ভাবতে হবে। নভেম্বরের নির্বাচন, এই প্রশাসন থাকবে কি না, এই প্রশাসনের পর নতুন কোন প্রশাসন আসবে, সেটা বিষয়। যার ফলে তার এই শেষ বছরে, লুর শেষ বছর, কিংবা এই বাইডেন সরকারের এই শেষ বছরে, এটা একটা সম্পর্ক এমনভাবে তৈরি করে দেওয়া, বৈরিতার পরিবর্তে একটা পজিটিভ মুড দেওয়াই তাদের পক্ষ থেকে এই উদ্যোগ বলে আমি মনে করি। জি, মোহাম্মদ আব্দুল হান্নান, যে জায়গাটায় শুনতে চাচ্ছিলামই, যে এই যে দ্বিচারিতার কথা বলা হয়, বা আমরা যে দৃঢ়তা প্রদর্শন করার কথা বলি, আমাদের নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র, আমার হয়তো উপস্থাপন করতে একটু সময় লাগছে, মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের আচরণ দেখিয়েছে, এখন ভিন্ন আচরণ দেখাচ্ছে। আবার আমরা দৃঢ়তা প্রদর্শন করতে পারি বলেই হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি হত্যা যখন হয়, সাম্প্রতিক সময়ে ঘটনাগুলো ঘটেছে, আগেও ঘটেছে, বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক ওখানে হত্যা হয়েছে, প্রধানমন্ত্রী সেখানে এক ধরনের জবাব চেয়েছেন যে কেন আমার দেশের নাগরিককে তোমার দেশে হত্যা করা হচ্ছে। এটার মধ্যে যদি দৃঢ়তা প্রকাশ পেয়ে থাকে, সেই দৃঢ়তা আমরা আরও কতটা বাড়াতে পারি? আপনাকে ধন্যবাদ। আপনি যদি আজকে প্রথম আলোর লুর ইন্টারভিউটা পড়েন, তাতে ডোনাল্ড বলেছে যে আমাদের দেশেও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, দুর্ভাগ্যজনক হলেও আমাদের দেশেও বাংলাদেশি বংশোদ্ভূত লোকজন গুলি খেয়ে নিহত হয়েছে, এবং বাংলাদেশ সরকার প্রতিবাদ করেছে, এবং এটাকে সে ইতিবাচক দৃষ্টিতে দেখছে, যে এটাতে আমরা বাংলাদেশকে ধন্যবাদ জানাই। ইউসি, আপনি বলতে পারেন যে সে কি আন্তরিকভাবে ধন্যবাদ জানালো? বিষয়টা আন্তরিকতার বিষয় না, বিষয়টা হলো যে এই ইস্যুগুলা, মানবাধিকার, আপনার এই যে হত্যাকাণ্ড, মানবাধিকার রিলেটেড যত রকমের হত্যাকাণ্ড বা অনিয়ম বা যত রকমের অসমতা, এই জিনিসগুলো কিন্তু চলমান। আমরা যদি বলি যে এখানে দ্বিচারিতা,
আমি তো কূটনীতিতে দ্বিচারিতা বলতে কিছু বুঝি না। কূটনীতিতে একটা জিনিস আমরা বুঝি যে আমার ইমোশনাল হওয়ার সুযোগ নাই। জি, আই শুড বি প্র্যাকটিক্যাল। আমাকে বাস্তবতার নিরিখে আমাকে আমার ভবিষ্যৎ সম্পর্ক আরেক দেশের সাথে বা আরেক গোষ্ঠীর সাথে কিভাবে আমি বিনির্মাণ করব, এখানে আমাকে আমার পররাষ্ট্রনীতি বলে আমরা ভারসাম্যপূর্ণ নীতি বজায় রাখব। তো এই ভারসাম্যপূর্ণ নীতি কি আপনি 50% আমি 50%, 50-50 ভারসাম্য? নো। এই ভারসাম্যের যে যে অ্যারিথমেটিক, যে সংখ্যার যে প্রকাশ, তা 90-10ও হতে পারে, 70-30ও হতে পারে, 40-60ও হতে পারে। তাইলে আমি আমার দৃষ্টিতে ভারসাম্যটা মনে করি এখানে আমার স্ট্রেংথ। কাজে আমি এখানে এই জায়গা থেকে আমি একটু ছাড় দিতে পারি। আমার যেখানে ছাড় দেওয়া একেবারে শেষ পর্যায়ে, আমি এটা আমার রেড লাইন, আমি এর নিচে নামতে পারবো না। এটা কিন্তু আমার ভারসাম্যতা। আমি আজকে নতুন প্রেক্ষিতে আমেরিকা একটা চমৎকার সম্পর্কের ইঙ্গিত দিয়েছে বিনির্মাণের জন্য। এটা একটা সুদূর প্রসারী সম্পর্ক। আমরা স্মার্ট বাংলাদেশে যেতে চাই। ডোনাল্ড ট্রাম্পের ইন্টারভিউ যদি আপনি প্রতিটা শব্দ পড়েন, দেখেন, বা আমি দেখি যে আমার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় আমেরিকা অংশীদারিত্ব চায়, আমাদেরকে সহায়তা করতে চায়, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি করতে চায়, টেকনোলজি শেয়ার করতে চায়, ফ্রি ফ্লো অফ স্যাটেলাইট ইনফরমেশন দিতে চায়, যেগুলো আগে তারা কখনো বলেনি। তারা বলছে বাংলাদেশে যে ছেলেমেয়েরা পড়ছে এ সংখ্যাটা কম, তোমরা আরও অধিক সংখ্যায় তোমার ছাত্রছাত্রী পাঠাতে পারো, আমরা ওপেন করব, ভিসা ওপেন করব। তার মানে কি, আমরা আমাদের দক্ষ জনশক্তি বিনির্মাণে যেই স্মার্ট বাংলাদেশের স্বপ্নে আমরা বিভোর, আমরা তাতে একটা স্মার্টলি আমরা ওই শক্তিটা অর্জন করে আমরা আগাতে পারি। এই আগানোর পথটা কে ফেসিলিটেট করছে? আমেরিকা করতে চাচ্ছে, অফার দিয়েছে। আপনি বলেছেন যে আমরা চায়নার সাথে আমরা এই টাকার একটা সুযোগ পাচ্ছি, আমিও একটু আগে বললাম। এখন আমরা আইএফসি থেকে সুযোগটা পাচ্ছি। তাইলে আপনি আমাদের কূটনীতিক সফলতাটা দেখছেন, সক্ষমতাটা দেখছেন, যে আমরা যখন একটা শক্তিশালী দেশের সাথে সম্পর্ক বিনির্মাণে একটা অফার পাচ্ছি যে আমরা এত বিলিয়ন দিতে চাই। চাইনিজ রাষ্ট্রদূত বাংলাদেশে প্রেস ইন্টারভিউতে বলেছে যে আমার দেশের সরকার প্রধান বা সরকার আপনাদের অর্থনৈতিক এই সমস্যার মধ্যে অংশীদারিত্ব করতে চায়, আপনাদের সহায়তা করতে চায়। তাইলে এই বার্তার সাথে আরেক দেশ আমাদের কাছে এখনই বলছে আমরাও দিতে চাই। তাহলে আমাদের অপশানগুলো তো বাড়ল। তা আমাদের যে এই যে অপশান বাড়া, আমাদের যে এই আমরা যে ব্যালেন্সের নামে আমরা শুধু একটা দেশের সাথেই সব সময় থাকবো, এটাতে যদি আমরা বসে থাকি তাহলে আমরা অন্য অফারগুলোর সুবিধাগুলো নিতে পারবো না। তাহলে আমাদের এখন বৃহত্তর পরিসরে আমাদের অর্থনৈতিক সুযোগ সুবিধা, কৌশলগত সুযোগ সুবিধা, আমাদের অন্যান্য যে জনশক্তির যে একটা শক্তিশালী দিক, আমাদের যে কনজিউমারিজম, যে আমাদের যে কনজিউমার শ্রেণী, আমাদের যে মধ্যবিত্তের যে বিকাশ ঘটেছে, আমাদের যে প্রাইভেট সেক্টরের বিকাশ ঘটেছে, এই প্রাইভেট সেক্টরের সাথে আমাদের মুক্তবাজার অর্থনীতির ফিলোসফির সাথে, আমাদের ধর্মনিরপেক্ষতার মূল্যবোধের সাথে, আমাদের জাতীয়তাবোধের সাথে, আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধের সাথে যদি অন্য কোনো দেশ বা শক্তি আমাদের সাথে সম্পৃক্ত হয়ে একটা অংশীদারিত্ব তৈরি করতে চায়, তাহলে আমরা কি আমাদের ওভারঅল যে ভারসাম্যপূর্ণ নীতির সাথে এটা সমন্বয় করতে চাইবো না? নিশ্চয়ই যাব, আমরা নিশ্চয়ই যাব। নিশ্চয়ই আমাদের সেটা চাইতেই হবে এবং সেই জায়গাটাই আমাদেরকেও আসলে অনেক বেশি কৌশলী হতেই হবে। কিন্তু আজকে আমাকে শেষ করতে হবে। যে আপনি যেটা বলছিলেন এটা শুনে আমি এখানেই মনে করি যে বাংলাদেশের সামনে একটা অবারিত সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা এই অবারিত সুযোগ নিব কিনা? আমরা শুধু আমেরিকামুখী দেশ না, আমাদের জাপান, দক্ষিণ কোরিয়া, চায়না, ভারত, ইউরোপ এবং আমেরিকা আমাদের শক্তিশালী পার্টনার। আমরা ভারসাম্যপূর্ণ নীতি নিতে চাই। এটা শুধু একমুখী ভারসাম্য আমরা চাই না, আমরা মাল্টি প্রং ভারসাম্য চাই, বহুমুখী ভারসাম্য চাই। আমাদের শক্তির জায়গা হলো
তারা যে আমার সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বা অধিকতর পার্টনারশিপের সম্পর্ক চাচ্ছে কেন? কারণ আমরা সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা সত্যিকার অর্থে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, আমরা সত্যিকার অর্থে খুব সহনশীল কমিউনিটি, আমরা একটা ইমার্জিং ইকোনমি এবং আমাদের একটা বলিষ্ঠ পলিটিক্যাল নেতৃত্ব বাংলাদেশকে রূপান্তর ঘটিয়েছে। কাজে এখানে একটা আশাবাদের জায়গা আছে। কাজেই ওই রূপান্তরিত বাংলাদেশের অগ্রযাত্রায় ওই বলিষ্ঠ নেতৃত্বের সাথেই তারা পার্টনারশিপটা চাচ্ছে, কারণ তারা আগে দেখেছে অনেক সমালোচনা করে চাপ প্রয়োগ করে তারা বোধহয় একটু ভুল করেছে। ওই রূপান্তরিত বাংলাদেশের জন্যই তারাও এখন নিজেদেরকে একটু রূপ বদল করেই ফেলছে। শেষ করতে হবে, আমি প্রফেসর ফজলুল হালিম রানাকে শুনে আমি শেষ করব। পররাষ্ট্রনীতিতে একটা দিক পরিবর্তন করছে বাংলাদেশমুখী, আমরা এটাকে স্বাগত জানানো উচিত। স্বাগত জানানো উচিত এবং আমাদেরও আসলে কৌশলের জায়গাটাই আরও চমৎকারভাবে কৌশলী হয়ে ওঠা উচিত। সেখানেই আপনাকে শুনতে চাই, আমরা তো এয়ারবাস কিনতে চাইলে আবার বোয়িং এসে হাজির হয়, মানে এই অফারগুলো তো আসলে তৈরি হচ্ছে, সেই জায়গাটা নিজেদের দৃঢ়তাও প্রকাশ পাচ্ছে, কৌশলীও মনে হচ্ছে। আপনাকে শুনেই শেষ করব। আমার কাছে যেটা মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা মানে হানান ভাই যেটা বলছিলেন যে অনেক সময় মার্কিন যুক্তরাষ্ট্র না অনেক দেশকেই আমরা ডিপ্লোমেসির যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে আমরা বলি যে ব্যাকডোর ডিপ্লোমেসি বলি, আমরা ডুয়েল ডিপ্লোমেসি বলি। তো এখন যেটা তারা করছে এটাকে আমরা ডুয়েল ডিপ্লোমেসি বলতে পারি, এটা হয় অনেক সময়, কিন্তু এইটা যে আপনি নেতিবাচকভাবে নেবেন সেটা নেওয়ার সুযোগ নেই। অর্থাৎ এক ধরনের রাইট কাজে এক ধরনের ধরুন আপনি এখন বাংলাদেশমুখী হওয়া কিংবা বাংলাদেশের দিকে ঝুঁকে পড়া, কারণ সাউথ এশিয়ায় তারও তো কানেক্টিভিটি রাখতে হবে, তারও তো সম্পর্কটা ডেভেলপ করতে হবে, সেই জায়গায় এটাকে আমি এত মানে বড় করে দেখছি না এটা। এবং বাইলেটারাল যে রিলেশন সেখানে ট্রেড পার্টনারশিপ ইত্যাদি ইত্যাদি এগুলো থাকবে। তবে এই সফরে উনি যেগুলো আমাদের ইতিবাচক যে মাত্রা যোগ করেছে সেটা হচ্ছে জলবায়ু অভিঘাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে আপনি ওয়ার্ল্ড ব্যাংক বলেন, এডিবি বলেন, সেই সব জায়গায় তাদের অবস্থান কী হবে সেগুলো তিনি পরিষ্কার করেছেন। পাশাপাশি রানা প্লাজার সংকটের পরে কিন্তু আমাদের জিএসপি বন্ধ ছিল এবং সেটা কিন্তু উনি আশার বাণী শুনিয়েছেন যে র্যাব ইস্যুতে তাদের সময় লাগবে, বাট জিএসপি সুবিধাটাকে তারা যতটা দ্রুত সমাধান করা যায় এবং এই সুযোগটা বাংলাদেশকে তারা তৈরি করে দেবেন। এর বাইরে আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তাহলে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র না হয়ে তাহলে তো নির্বাচনে কোনো কোনো ক্ষেত্রে যে ইন্ডিয়া কি প্রভাব বিস্তার করে। দেখুন আমি একটু আগে যেটা বললাম যে এখন ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি আর যেটা ভিজুয়াল আমরা দেখলাম সেটা কিন্তু এক নয়। অর্থাৎ আপনি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর যে দৌড়ঝাঁপ, এখন ধরুন আপনার কথা যদি আমি সত্য ধরে নেই যে সরকারকে এক ধরনের সহযোগিতা করেছে ভারত সরকার কিংবা ইন্ডিয়া, কিন্তু সেটি আপনি অফিসিয়ালি তো আনডকুমেন্টেড, আপনি তো এখানে আপনি ডকুমেন্টেড দৃশ্যত বা ভিজুয়াল নেই। কাজেই রাষ্ট্রগুলোর সাথে রাষ্ট্রের কিংবা রাজনৈতিক দলের সাথে অন্য রাজনৈতিক দলের কিংবা অন্য দেশের সরকারের ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি হতেই পারে, এটাই তো রাজনীতি। এখন তাহলে বলতে হবে আমাকে যে বিএনপির তাহলে এই রাজনীতিটা আগে শিখতে হবে, যদি এরকম কোনো তাদের ইচ্ছা থাকে কিংবা অন্যান্য রাজনৈতিক দলকে যে আওয়ামী লীগ কিংবা তার অ্যালায়েন্স কিভাবে ক্ষমতায় রয়েছে তারা তো কোথাও দৌড়ঝাঁপ করছে না, কিন্তু আমরা বলছি জনগণ বলছে, কেউ কেউ হচ্ছে গিয়ে একদমই অভিযুক্ত করছেন যে না ইন্ডিয়ার সরাসরি সমর্থনে এই সরকার টিকে আছে। তো তাহলে আপনারা কিভাবে অন্য রাষ্ট্রের সমর্থন নেবেন সেই প্র্যাকটিসটা তার পলিসি লেভেলে যারা আছেন তাদের যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন তাদেরকে ফজলুল হালিম রানা চমৎকারভাবে আপনারা তিনজন বলছিলেন এবং আপনাদেরকে আরও শুনতে পারলে আমারও অনেক বেশি মনে হয় যে সমৃদ্ধ হতাম এবং আমার দর্শকরা নিঃসন্দেহে অনেক বেশি তথ্য পেতেন। কিন্তু সময়ের এই যে এক ধরনের বাধ্যবাধকতা এখানেই হেরে যেতে হচ্ছে, সেজন্য আজকের আয়োজন বা আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ফজলুল হালিম রানা আপনাকে, সেই সাথে মোহাম্মদ আব্দুল হান্নান আপনাকে অসংখ্য ধন্যবাদ, মাইনুল আলম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আলোচনায় ছিলেন, কেউ সফর করে চলে গেলে বার্তা তো কিছু দিয়েই যান, কিন্তু বার্তার পেছনের যে বার্তাগুলো থাকে সেগুলোই আমরা শুনবার চেষ্টা করলাম, বিশ্লেষণগুলো এখানে তুলে ধরলেন যারা ছিলেন আজকে সম্মানিত আলোচক তারা, এবং তার পাশাপাশি যে বিশ্লেষণ পরবর্তীতে বাংলাদেশের যে আরও বেশি কৌশল নিয়ে এগিয়ে যা ভারসাম্যপূর্ণ সেই যে ডিপ্লোমেসির জায়গাটা বলা হয় যে ওখানে আবেগের কোনো জায়গা নেই, ওখানে সব দিক বিবেচনায় রেখেই এগোতে হবে, সেইখানে সামনের দিনগুলোতে বাংলাদেশ কতটা ভালোভাবে এগোতে পারবে, পারদর্শী হয়ে উঠবে, যতটা এখন পারদর্শী আছে তার থেকেও বেশি, তবে বাংলাদেশের দাম বাড়ছে এটা তো আমরা বুঝতেই পারছি। সামনে প্রত্যাশা রাখছি এই দাম বাংলাদেশ যেন আরও বাড়াতে পারে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।